মোদির ক্যারিশমায় ভেস্তে গেল মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের। বাংলাদেশের যে ভারতের সফরে না যেয়া বাংলাদেশের বাঙ্গু মোমিনদের যে সেন্টিমেন্ট, ভারত বিদ্বেষী যে সেন্টিমেন্ট, সারাদিন যে বাংলাদেশে মিছিল হতেছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আমরা দিল্লির দাসত্ব করব না, দিল্লির গোলাম হব না, আমি দিল্লিদের আমরা ভাতে মারব, পানিতে মারব, না খাইয়ে মারব, সেভেন সিস্টার খাইয়ে ফেলবো, মন্দিরে ধরে এনে আমরা জবাই করে দেব, প্রয়োজনে আমরা আমেরিকা দখল করে ফেলাবো, অনেক কিছুই বাংলাদেশে হইতেছে। তো যাই হোক, তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার তো পাবলিক সেন্টিমেন্ট বুঝে কাজ করতে হবে, তাই না? তো যেহেতু বাংলাদেশের একটা সাম্প্রদায়িক উগ্রপন্থী ৭১ পরাজিত শক্তি যারা রাজাকার, আল বদর, আল শামস ও তাদের সন্তানরা, যারা উগ্রবাদ, যারা ধর্মভিত্তিক দল করে বা আদর্শ লালন করে, যেমন পাকিস্তানপন্থী, আফগানিস্তানপন্থী, এরা যারা আছে, যারা পাকিস্তানপন্থী, আফগানিস্তানপন্থী যারা আছে, এদের এই যে সেন্টিমেন্টটার কারণে তারেক রহমান ভারতে সফরে যান নাই। এগুলো খবর আমাদের কাছে আছে। না হলে উনি ভারতে সফরে যাইতো, কারণ বেগম জিয়া আমলেও ভারতের সাথে কাজ করেছে, জিয়া রহমানও করেছে, সাদও করেছে, হাসিনাও করেছে। অর্থাৎ প্রতিবেশী একটা পরাশক্তি ভারত, বিশ্বের ৫ নম্বর এখন বর্তমানে পরাশক্তি বা অর্থনৈতিক শক্তি। আর আমাদের বাংলাদেশের চারি সীমান্তে বেষ্টিত। মোটের ওপর কথা, আমরা তাদের পেটের ভিতরে আছি। এখন একটা বোয়াল মাছের পেটের ভিতরে যদি কোনো ব্যাঙ থাকে, হয়তো মাথাটা তার বাইরে আছে, পুরোটাই বোয়াল মাছের পেটের ভিতরে। এখন সেই ব্যাঙ যদি বলে যে আমি বোয়াল মাছ খেয়ে ফেলবো, তাহলে কেমন হবে বিষয়টা? যেমন হবে, আমরা বাংলাদেশ ভারতের পেটের ভিতরে থেকে আমরা বলতেছি আমরা সেভেন সিস্টার খাবো। ভারতের তো বাংলাদেশ খাওয়া লাগবে না, শুধু সীমান্তের কাটার তার বেড়াগুলো সরাই নিলিত হয়ে গেল। আমরা তো ভারতের পেটের ভিতরেই আছি। ওইদিকে সেভেন সিস্টার আর বাকি চারিদিকেই তো ভারত। তাহলে আমরা আছি কই? ভারতের পেটের ভিতরে আছি। তারপরে আমরা কি বলতেছি? ভারত খেয়ে ফেলবো, সেভেন সিস্টার খেয়ে ফেলবো, দিল্লি খেয়ে ফেলবো। তাহলে আমরা খেয়ে ফেলবো বলতেছি, কিন্তু ভারতের তো খেয়ে ফেলার দরকার নাই। ভারত খুলুক তাদের সীমান্ত বেড়াগুলা, সীমান্ত তারগুলা যদি খুলে ফেলে, তাহলে তো এটা তারা খেয়ে ফেললো, এটা ভারত হয়ে গেল, তাই না? তো যাই হোক, এদের ভয়েই এই পাকিপন্থী যারা আছে, আফগানপন্থী যারা আছে, ভারত বিদ্বেষী যারা, এদের ভয়ে বা এদেরকে খুশি করার জন্যই তারেক রহমান ভারত সফরে না গিয়ে মালয়েশিয়া সফরে গেছিল এবং চীন সফরে গেছিল। এবার শুনেন প্রাপ্তি অপ্রাপ্তির ঘটনা। এবার বলি, মালয়েশিয়া যাওয়ার পরে দীর্ঘদিন ধরে, প্রায় ৩ বছর ধরে মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রমিকরা বন্ধ রাখছে। ৩ বছর হয়ে গেল। তো প্রবাসী মালয়েশিয়া যারা আছে বা বাংলাদেশি, আমরা সবাই আশা করেছিলাম, যেহেতু সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাইতেছে,
সেহেতু মালয়েশিয়ার শ্রম বাজারটা উন্মুক্ত হয়ে যাবে। এটা ছিল আমাদের চাওয়া পাওয়া বাংলাদেশের জন্যে। এবং এখন বর্তমানে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ছেলেপিলে মালয়েশিয়া যাওয়ার জন্য আবেদন করে রাখছে। তো এই যে তারেক রহমান গেল, এটা স্বাভাবিকভাবেই এটা উন্মুক্ত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু উন্মুক্ত হয় নাই। তারেক রহমানকে অভ্যর্থনা জানাইছে মালয়েশিয়া মেহমান হিসাবে, একটা দেশের প্রধানমন্ত্রী হিসাবে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে, ভালোবাসা দেখাইছে, আন্তরিকতা দেখাইছে, ভালো ভালো খেতে দিয়েছে এবং একটা গান রচনা করে সে গানটা বাংলা ভাষাভাষীর মানুষদের জন্য ভাইরাল হয়ে গেছে। বন্ধু আমার কি জাদু জানে, হাবিবের গাওয়া এই গানটা সাথে তারেক রহমানের ভ্রমণের সেই ফুটেজগুলা ভিডিওগুলা তারা অ্যাড করে দিয়া প্রায় 2.5-3 মিনিটের একটা ভিডিও মালয়েশিয়ায় সরকারের পেজে ছাড়ছে। তাহলে এখন আমাদেরকে ওই পর্যন্ত নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। মালয়েশিয়া থেকে বাংলাদেশের সরকার যে সফরে গেল, তার জন্য সরিষা পরিমাণ কোনো কিছু আমরা পাই নাই। আমাদের যে সবচেয়ে বড় আশা ছিল যে মালয়েশিয়ার শ্রম বাজারটা উন্মুক্ত হবে, সেটাও হয় নাই। এখন ওনারা যে গানটা উপহার দিলেন, এই গানটা এখন মানে তো এখন মানুষে বিভিন্নভাবে বলতেছে, যেমন ধরেন বন্ধু আমার কি জাদু জানে। তাহলে কি উনি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে জাদুকর হিসেবেই দেখলেন, নাকি ভালোবেসে এত গান থিয়া এই জাদুকরের গানটা উনি বেছে নিলেন? উনি কি এটাই বুঝাইতে চাইতেছে? জাদুকর মানে হলো ফাঁকিবাজ, জাদুকর মানে হলো চালাকি করা মানুষের সাথে, ফাঁকিবাজি করা, মানুষকে ধোঁকা দেওয়া, এটা হলো জাদুকরের কাজ। জাদু বলতে তো পৃথিবীতে কিছু নাই। এই জাদুকররা যদি করে পুরাটাই হলো চালাকি, প্রতারণা, ধোঁকাবাজি। তো এখন তাহলে কি উনি এই গানের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এটাই বুঝাইতে চাইলেন যে তুমি একটা ধোঁকাবাজ, না কি বুঝতে পারলাম না, যে তুমি রাষ্ট্রীয় ক্ষমতায় আসছো এইভাবে চালাকি করিয়া, ম্যাজিশিয়ানের মতন প্রতারণা করিয়া, ধোঁকাবাজ করিয়া, উনি কি এটাই বুঝিতে চাইলেন? উনি কি এই বাংলা গানের অর্থটা বুঝেন? বন্ধু আমার জাদু জানে। তারেক রহমান কি জাদু জানে তাহলে? তো ঠিক আছে, গানটাকে যদি আমরা নেগেটিভভাবে নাও নেই, পজিটিভলিও যদি নেই, তাহলে কই বন্ধুত্বের যে বন্ধুত্বের গান দিয়েছেন, এই বন্ধুত্বের উশিলায় আমাদেরকে তো কিছুই দিলেন না। মালয়েশিয়া, যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান একটা দেশে গেলে একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে দুই দেশের রাষ্ট্রপ্রধান যখন বসবে, অবশ্যই আমাদের বাংলাদেশ দরিদ্র দেশ হিসেবে কিছু উপহার অন্তত নিয়ে আসবে। কিছুই দেয় নাই মালয়েশিয়া, কোনো চুক্তি করে নাই, কোনো সাহায্যের প্রতিশ্রুতিও দেয় নাই, বা একটা জায়নামাজ বা একটা তসবিও দেয় নাই আমাদের প্রধানমন্ত্রীকে যে তুমি যাইয়া এই জায়নামাজে বসা কেবলামুখী হইয়া এই তসবিটা জপতে থাকো, যে তাও দেয় নাই। আচ্ছা যাক, মালয়েশিয়া থেকে চলে গেল চীনে। এবার চীনে যাওয়ার আগে আমাদের বাংলাদেশের বাঙ্গু মমিন যারা আছে, পাকি জারদ সন্তান যারা আছে, আফগানিস্তানের জারদ সন্তান যারা আছে, পাকিপন্থী যারা, আফগানপন্থী যারা, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম কার্ড ব্যবহার করে, যারা হিন্দু দেশ দেখা ভারত সফরে যাওয়া যাবে না এবং ভারতের সাথে কোনো লেনদেন করা যাবে না,
যারা প্রতিদিন ফাল পাড়তেছে যে পদ্মা সেতুর মতোই একটা বৃহৎ প্রকল্প হলো তিস্তা ব্যারেজ প্রকল্প। আমরা দেখলাম ঢাকা শহরে বিশাল লাফালাফি এই ইউনূস সরকার আসার পর থেকেই। এই তিস্তা ব্যারেজ শেখ হাসিনা বলেছিলেন যে এই ব্যারেজে যে বিনিয়োগটা হবে এটা আমরা ভারতকে দিয়ে করাবো। আচ্ছা, এটা মুখে বলেছিলেন উনি আর কি, এই কোনো চুক্তি হয় নাই। কিন্তু 5ই আগস্টের পরে ভোল উল্টে গেল, পাকিপস্থিরা বলল আচ্ছা যাক অত দূর না যায়। তারেক রহমান সফরে যাওয়ার আগে আমরা স্লোগান শুনতে পাইলাম, তিস্তা ব্যারেজ প্রকল্প চীনকে দিয়ে দিব। সৈয়দপুরের যে একটা টার্মিনাল হবে, এয়ারপোর্ট সৈয়দপুরে যে বৃহৎ আন্তর্জাতিক এয়ারপোর্ট হবে সেটা আমরা চীনকে দিয়ে দেব। তারপরে আমরা চীনের থেকে অস্ত্র কিনবো, বিমান কিনবো, তারপরে আমরা 7 সিস্টার খেয়ে ফেলবো। আমরা চীনকে আরও 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 ব্যবসা বাণিজ্য এটা সেটা সব দিয়ে দিব। আমরা চীনকে হাইওয়ে রোড করার জন্য দিয়ে দিব, মানে সব চীনকে দিয়ে দিব। কসা জাহিদ মানে প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা, কসা জাহিদ যখন দিল্লি এয়ারপোর্ট থেকে ফেরত আসছে তখন কিন্তু আমাদের দেশের বাঙ্গ মুমিনরা খুব খুশি হয়েছে, এবং এদের খুশি করার জন্যই তারেক রহমান দিল্লি সফরের কোনো ব্যবস্থা না করিয়া মালয়েশিয়া এবং চীনে গেছে। তো মালয়েশিয়ার ইতিহাস আপনাদেরকে বললাম, এখন চীনের ইতিহাস এই যে ঢাকঢোল পিটিয়ে যে গেলেন যে সব চীনরে দিয়ে দিবেন ভারতের শিক্ষা দেওয়ার জন্য, এবং 7 সিস্টার আমরা খেয়ে ফেলব। আচ্ছা, এবার চীনে যাওয়ার পরে চীনকে বলল যে আমাদের এই তিস্তা ব্যারেজ প্রকল্পটা আপনারা করেন। বিনয়ের সাথে চীন বলছে যে না, এটা আমরা করতে পারবো না। তাহলে সৈয়দপুরে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা এইটা আপনারা করেন। বিনয়ের সাথে চীন বলছে না, এটাও আমরা করতে পারবো না। তো বলছে যে একটা হাইওয়ে রোড, উত্তরবঙ্গের এই যে হাইওয়ে রোডটা এটা করেন, 8 লেনের রাস্তা এটা করেন, বিনিয়োগ করেন। চীন বিনয়ের সাথে বলছে যে না, এটা আমরা করতে পারবো না। বাংলাদেশের সাথে আমাদের যে ধরনের ব্যবসা বাণিজ্য আছে চলছে, আপাতত এটাতেই আপনারা সন্তুষ্ট থাকেন, এভাবেই চলতে থাকুক। এটা চীনের স্পষ্ট বার্তা। এক বরঞ্চ আবার চীন বলছে যে তোমাদের সাথে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্যে তোমরা একটা করিডোর দাও আমাকে। কোথা থেকে? কক্সবাজার থেকে মায়ানমার হয়ে চীন পর্যন্ত আমরা একটা রাস্তা করি। তো এই করিডোর তো আমেরিকার চেয়ে রাখছে আরও অনেক আগেই। একটা করিডোর তারা চাইতেছে বাংলাদেশ থেকে মায়ানমার পাঠানোর জন্য করিডোর। আর কি বলতাম তাহলে আপনাদেরকে বলেন। আমরা আছি হলো ভারতের পেটের ভিতরে। আপনারা যে 7 সিস্টার খাইবেন, এখন চীন চিন্তা করছে কি, মনে রাখবেন চীন এমনই একটা রাষ্ট্র সেখানে কোনো বাঙ্গু মুমিন নাই। চীনকে দেখেছেন কোনো রাষ্ট্রের সাথে অর্ধ শতাব্দীর মধ্যে যুদ্ধ করতে দেখছেন? চীনরে বা তর্ক করতে দেখছেন যে তোরা খাইয়ে ফেলামো, দখল করে ফেলামো, এরকম কোনো কথা বলছে চীনে? এই জন্যে চীনেরা আমেরিকার পাশাপাশি এরকম একটা বৃহৎ অর্থনৈতিক শক্তি হয়ে গেছে বিশ্বে। তারা অকারণে আপনার তালে তাল মিলাইয়া ভারতের সাথে আপনার জন্য যুদ্ধ করতে আসবে না।
ওই চিন্তা করেন না যে তারা স্পষ্টই বলে দিছে ভারতের সাথে তাদের ব্যবসা বাণিজ্য করতেছে। এই ভারতের পেটের ভিতরে যে তিস্তা প্রকল্প আপনি ভারতকে দিবেন বলছেন, বা ভারত অসন্তুষ্ট হয় এমন কোনো প্রকল্প বাংলাদেশে চীন নেবে না, মালয়েশিয়া নেবে না। কারণ তারা জানে যে এখানে যদি বিনিয়োগ করি এই বিনিয়োগটা আমার গচ্ছা যাইতে পারে। কারণ ভূরাজনৈতিক জ্ঞান যাদের নাই তারাই ফাল পারতেছে। এখন ফাল পাড়াটা কেমন হলো যে এক লোকের কালো মেয়ে আছিল, সে ঢোল পিটে মিষ্টি খাওয়া প্রচার করে দিল যে ওই রাজার ছেলের সাথে বিবাহ দিবে, ঢোল পিটাইতে আছে। এখন রাজার ছেলে বিয়ে করবে কি করবে না এটা কিন্তু ও যে খবর নাই। চীনরে যে আপনারা সব দিয়ে দিবেন, চীনকে আপনারা সব কিছু দিয়ে দিবেন, ভালো কথা, ভারতকে দিবেন না। কিন্তু চীন নিবে কি না সেটাও তো একটা প্রশ্ন ছিল। এবার তো বুঝতে পারছেন যে ভারতের এই পেটের ভিতরে ভারতের সাথে দ্বন্দ্ব করিয়া কোনো রাষ্ট্র আইসা এখানে ঢুকবে না। আপনি এটা তিস্তা প্রকল্প আমেরিকাকে দিতে চান, আমেরিকাও নেবে না। এটা আপনারা নিজে করতে হবে। কিন্তু ভারতের সাথে দ্বন্দ্ব করিয়া দেখছেন মোদির ক্যারিসময় আপনাদের মালয়েশিয়া এবং চীন সফর একেবারে ফলপ, শুধু ফলপ না, একটা বেইজ্জতি ব্যাপার স্যাপার। আপনারা সব আগেই ডিক্লার দিয়ে দিলেন যে এইগুলো সব চুক্তি হবে, সব দিয়ে দেবো আমরা। চীন বলতেছে আমরা এগুলো কিছুই নেব না। কেমন হলো ব্যাপারটা? এবং মালয়েশিয়া এবং চীন থেকে একটা সুতা আনতে পারছে আমাদের দেশের সরকার? পারে নাই। তো যাই হোক, সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিয়েন। আর ওই যে আব্দুস সামাদ সুজন, আমার যে চ্যানেলটা আছে ইউটিউবে, এটা একটু সাবস্ক্রাইব করে রাখেন, ভালো ভালো খবর পাবেন, সাথে থাকেন। ধন্যবাদ।